সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? দীর্ঘ লকডাউন সময়ে তোমরা একটু অস্থির হয়ে আছো কিভাবে ক্লাসে তোমরা উপস্থিত হবে। তবুও আমাদের সবার নিরাপত্তার জন্য, নিরাপদ জীবন যাপনের জন্য, সুস্থতা ঠিক রাখার জন্য আমাদেরকে অবশ্যই যে নিয়মগুলো মানতে হবে, সেটার জন্যই আমরা আসলে এখন অনলাইন ক্লাসে উপস্থিত হচ্ছি। ইনশাল্লাহ আশা করছি শীঘ্রই তোমাদের সাথে আবারও ক্লাসরুমে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই জনসমাগম এড়িয়ে চলবে, মাস্ক ব্যবহার করবে এবং অনলাইন যে ক্লাসগুলো হয় সেগুলো তোমরা ফলো করবে, বাসায় পড়াশোনা করবে। তো ক্লাসের যে সিলেবাস, সেই সিলেবাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আলোচনা করব গ্রিক সভ্যতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইসলাম ইতিহাস প্রথম পত্রে আরও কিছু সভ্যতা তোমরা পড়েছ। যেমন এর আগে আমি আলোচনা করেছিলাম মিশরীয় সভ্যতা। এই প্রথম পত্র ইসলাম ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায়ে দেখবে তোমরা অনেকগুলো সভ্যতা আছে। মিশরীয় সভ্যতা, রোমান সভ্যতা আছে, সুমেরীয় সভ্যতা আছে, মেসোপটেমীয় সভ্যতা আছে এবং আরেকটি সভ্যতা, সেটা হলো গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা স্বভাবতই তোমরা জানো গ্রিক সভ্যতা কোন দেশ থেকে এটা উৎপত্তি হয়েছে। গ্রিসের অধিবাসীদের দ্বারা, এটা প্রাচীন একটা সভ্যতা। এই গ্রিক সভ্যতা প্রাচীন সভ্যতা। বলা যায় যে ইউরোপের দক্ষিণে অবস্থিত যে অ্যাড্রিয়াটিক সাগর, এজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত এবং অসংখ্য দ্বীপাঞ্চল সম্বলিত যে গ্রিস সভ্যতা, সেই গ্রিস সভ্যতা প্রাচীন সভ্যতার পীঠস্থান এবং এখানে একটা উন্নত মানের সভ্যতা গড়ে উঠেছিল এবং এই সভ্যতা কাছে পৃথিবীর অন্যান্য সভ্যতা ঋণী। এই যে জ্ঞান বিজ্ঞান চর্চা, বিভিন্ন জ্ঞানী গুণী মনীষীগণ জন্মগ্রহণ করেছিলেন এই গ্রিসেই এবং এই গ্রিসবাসী তাদেরকে নিজেদেরকে বলতো হ্যালোস এবং সেই হ্যালোস থেকে পরবর্তীতে এখানে হেলেনিক সভ্যতাও গড়ে উঠেছিল। এই গ্রিসে জন্ম নিয়েছিল, তোমরা জানো যে সক্রেটিসের নাম শুনেছ তোমরা, অ্যারিস্টটল, প্লেটো তাদের নাম শুনেছ, পিথাগোরাস, টলেমি, ইউক্লিড, আর্কিমিডিস, এরকম খ্যাতিমান যে সকল ব্যক্তিবর্গ সারা পৃথিবীতে তাদের জ্ঞানের আলো দিয়ে মশাল জ্বালিয়েছিলেন বা তারা যে জ্ঞান চর্চা করে সারা পৃথিবীকে আলোকিত করেছিলেন, তারা কিন্তু জন্ম নিয়েছিলেন এই গ্রিসেই। এবং এই গ্রিস অর্থাৎ বলা যায় বিশ্ব সভ্যতা যখন পুরো বিশ্ববাসী যখন সভ্যতার দিকে একটু একটু করে এগুচ্ছিল, তখন গ্রিস চারদিকে মশাল জ্বালিয়েছিল, অর্থাৎ অনেক অনেক বেশি তারা সভ্যতা এবং সংস্কৃতির বিকাশ ঘটিয়েছিল। এই যে এই গ্রিস সম্পর্কে আমাদেরকে একটু তাদের সভ্যতা সম্পর্কে জানতে গেলে আরেকটু আলোচনা দরকার। যেমন তাদের সমাজ ব্যবস্থা কেমন ছিল এবং সভ্যতায় তারা কিভাবে অবদান রেখেছিল। যেমন তাদের সমাজ ব্যবস্থা তোমরা প্রথমেই যে একটা সভ্যতা আলোচনা করতে গেলে আমাদের যে বিষয়গুলো আলোচনা করতে হবে সেটা হলো তাদের সমাজটা কেমন ছিল। সমাজ ব্যবস্থা আমরা প্রথমে আলোচনা করছি, অর্থাৎ তাদের সমাজে কেমন ছিল। অনেকগুলো পরিবার ছিল, তাদেরকে নিয়ে গোত্র এবং সেই গোত্রগুলোকে নিয়ে উপজাতি হতো এবং তাদের মধ্যে সর্দার, মোড়ল এমন শ্রেণী ছিল, তাদের দ্বারা পরিচালিত হতো তাদের সমাজ ব্যবস্থা। তো তাদের সেই সমাজ ব্যবস্থার মাঝে যে সকল অভিজাত শ্রেণী ছিল, তারাই কিন্তু মূলত অনেক ক্ষমতার অধিকারী ছিল এবং তারা অনেক বেশি ধন দৌলতেরও মালিক ছিল, অর্থাৎ তাদের ধন দৌলত ছিল, তাদের ক্ষমতাও ছিল অনেক বেশি। আর কৃষিকাজ এবং পশুপালন ছিল তাদের প্রধান পেশা। তাহলে আমরা কি বলতে পারি যে গ্রিসদের প্রধান বা গ্রিক সভ্যতায় তাদের সমাজ ব্যবস্থায় প্রধান পেশা ছিল কৃষিকাজ এবং পশুপালন।
যেটা আদিকালে প্রতিটা দেশে আছে, কৃষিকাজ এবং পশুপালন ছিল তাদের প্রধান জীবিকা। পশুপালন, এখান থেকে আমরা ছোট কোশ্চেন করলে নিশ্চয়ই তোমরা বলতে পারবে কৃষিকাজ এবং পশুপালন ছিল তাদের প্রধান পেশা। এছাড়া তারা মৎস্য শিকার করত, মাছ শিকারও করত। এরপর আমরা সমাজ ব্যবস্থার পর আমরা আলোচনা বলছি যে তাদের ধর্ম কেমন ছিল। যে কোনো দেশের সভ্যতার সাথে জড়িয়ে আছে তাদের সামাজিক রীতিনীতি ব্যবস্থা, তাদের সমাজ এবং ধর্ম, অর্থনীতি সব কিছু মিলিয়ে কিন্তু একটা দেশ ধীরে ধীরে সভ্য হয়। এবং তাদের ধর্ম কেমন ছিল, ধর্মীয় ব্যবস্থা কেমন ছিল, কেমন ধর্ম ছিল তাদের, অর্থাৎ গ্রিকরা কেমন ধর্ম পালন করত। তারা কিন্তু বিভিন্ন দেবদেবীরই পূজা করত, বিভিন্ন দেবদেবীর পূজা করত, বিভিন্ন দেবদেবীর তাদের নামও করত। যেমন তাদের সবচেয়ে বেশি শক্তিশালী বা তারা প্রধান দেবতা ছিল জিউস, তাদের প্রধান দেবতা ছিল জিউস, যিনি আকাশের দেবতা। জিউস, যাকে আকাশের দেবতা বলা হতো। এছাড়া গ্রিসবাসী মনে করত যে যে সূর্যদেব অশ্বারোহী রথে চড়ে যদি আকাশে প্রবেশ করে তখন দিন হয়, এমনটি ধর্মবিশ্বাস তারা বিশ্বাস করত। জিউস ছিল, তাছাড়া তাদের আরও ছিল আকাশের দেবতার সঙ্গে সঙ্গে আরও ছিল অরণ্যের দেবতা। হ্যাঁ, তারা প্রকৃতিকে ভয় করত এবং বিশ্বাস করত। অরণ্যের দেবতা ছিল, ঝর্ণার দেবতা ছিল, হ্যাঁ, যাদেরকে এবং বজ্র বৃষ্টির আর মালিক বলা হতো। এমন সব ধর্ম বিশ্বাসে তারা বিশ্বাসী হতো। তাদের পরকাল সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা ছিল না। এই ধর্ম বিশ্বাসে গ্রিসবাসী অভ্যস্ত ছিল। এমনই অবস্থায় গ্রিসের নগর রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। নগর রাষ্ট্র অর্থাৎ নগর রাষ্ট্র, রাষ্ট্র ব্যবস্থা কেমনটা ছিল আমরা দেখছি। রাষ্ট্র ব্যবস্থা যেটা আদিকাল থেকে যে ব্যবস্থা ছিল, কিন্তু গ্রিসে প্রথম রাষ্ট্র ব্যবস্থায় এই গ্রিসে অনেকগুলো আধুনিক রাষ্ট্র গড়ে উঠেছিল। অনেকগুলো আধুনিক রাষ্ট্রের মধ্যে অ্যাথেন্স এবং স্পার্টা নগরী কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং প্রত্যেকটা নগরীতে তাদের নিজস্ব সরকার ব্যবস্থা ছিল, তাদের নিজস্ব উৎসব ছিল, তাদের আলাদাভাবে তাদের ধর্মীয় উৎসব তারা পালন করত। তাদের অর্থাৎ তারা নিজেরা আলাদা আলাদা অর্থাৎ স্বাবলম্বী ছিল। এভাবেই আমরা রাষ্ট্র ব্যবস্থায় দেখতে পাচ্ছি যে স্পার্টা যেটা নগর রাষ্ট্র গড়ে উঠেছিল রাষ্ট্র ব্যবস্থার মধ্যে। স্পার্টা নগর রাষ্ট্র, স্পার্টা নগর রাষ্ট্রের মধ্যে নগর রাষ্ট্রটা কি কেমন ছিল? গ্রিসের যে দক্ষিণ গ্রিসের অঞ্চলে দরীয়গণ জোরপূর্বক যে অঞ্চলটা দখল করে এবং সেখানে তাদেরকে স্পার্টান বলা হয়। এবং যারা পরাজিত হয়েছিল তাদেরকে দাস হিসেবে পরিগণিত করা হয়েছিল। অর্থাৎ এভাবেই তখন স্পার্টা নগর রাষ্ট্র গড়ে তুলেছিল। তবে স্পার্টানদের উপরে সাধারণ জনগণ কিন্তু খুশি ছিল না, কারণ তারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। তারা অনেক বেশি তাদের সেই একনায়কতন্ত্রের কারণে অনেক কড়াকড়ি অনুশাসন তারা করেছিল। যেমন শিশুর জন্মের 7 বছর থেকেই 20 বছর পর্যন্ত তাদেরকে সামরিক শিক্ষা দেওয়াটা বাধ্যতামূলক করেছিল। এবং এই বাধ্যতামূলক করেছিল এবং যে সকল শিশুরা অক্ষম ছিল, অসুস্থ ছিল, তাদেরকে উঁচু পাহাড়ের চূড়ায় ফেলে আসা হতো। অর্থাৎ যারা পারতো না সেই সামরিক শিক্ষা গ্রহণ করতে, অসুস্থ ছিল, দুর্বল ছিল, তাদেরকে উঁচু পাহাড়ের ফেলে রেখে আসতো। এবং
অথবা তাদেরকে কাউকে কাউকে বাধ্যতামূলকভাবে আজীবন তাদেরকে দাসে পরিণত করা হয়েছিল এবং রাষ্ট্র ব্যবস্থা এরকম দাসদের দ্বারা কিছু কাজ করানো হবে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং এভাবেই তারা কিন্তু যুদ্ধ বিগ্রহ বা এইসব যে বিভিন্ন ক্ষেত্রে বিশৃঙ্খলা দমন করতে করতেই তাদের সামরিক শক্তি অনেকটা নিঃশেষ হয়ে যায়, যার কারণে সেই স্পার্টা নগরীতে কিন্তু কোনো রকমের শিক্ষা সংস্কৃতি বা সভ্যতার ছোঁয়া লাগেনি। স্পার্টা নগরীতে এমনই যে একনায়কতন্ত্রের কারণে কিন্তু জনগণের কাছে এই রাজাদের শাসন বা অভিজাত বা পরিষদের শাসনগুলো জনপ্রিয় হয়নি। এর পরবর্তীতে আরেকটা আমরা রাষ্ট্রের কথা বলবো, নগররাষ্ট্র, যেটা হলো সেই গ্রিসে অ্যাথেন্স। অ্যাথেন্স যেটা রাষ্ট্র, অ্যাথেন্স রাষ্ট্রের কথা শুনেছ তোমরা। অ্যাথেন্স, গ্রিসের অ্যাথেন্স যে নগর, সেই অ্যাথেন্স রাষ্ট্র যে এখানে 3 অবদান, অর্থাৎ আধুনিক যে নগর রাষ্ট্র সেখানে কিন্তু অ্যাথেন্স নগর রাষ্ট্রের অবদান অনেক বেশি এবং এইটা হলো এই নগররাষ্ট্র গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 7ম থেকে 8ম শতাব্দীতে, অর্থাৎ এটা অনেক আগে খ্রিস্টপূর্ব। তোমরা একটু মনে রেখো যে অ্যাথেন্স রাষ্ট্রে যে নগর সভ্যতাটা গড়ে উঠেছিল সেটা কখন? সেটা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 7ম থেকে 8ম শতাব্দীতে। 7ম থেকে 8ম শতাব্দীতে খ্রিস্টপূর্ব। আমি খ্রিস্টপূর্বটা আগে লিখতে ভুল করেছি, এখন এখানে লিখছি খ্রিস্টপূর্ব 7ম থেকে 8ম শতাব্দীতে এখানে গড়ে উঠেছিল অ্যাথেন্স রাষ্ট্র। এবং প্রাচীন পৃথিবীতে এই অ্যাথেন্সে প্রথম গণতন্ত্রের সূচনা হয়েছিল। প্রথম গণতন্ত্রের সূচনা হয়েছিল এবং এখানে যে গণতন্ত্র তা কিন্তু একদিনে আসেনি। তা কিন্তু এই যে অ্যাথেন্সে যে গণতন্ত্রটা তা কিন্তু একদিনে আসেনি। এটা ধীরে ধীরে জনগণের সাথে যে অভিজাততন্ত্রের যে বিরোধ, সেই বিরোধের ফলে ধীরে ধীরে এখানে এই গণতন্ত্র রূপ পেয়েছিল। কারণ প্রথমে এথেন্সে রাজার হাতে কিন্তু ক্ষমতা ছিল। প্রথমে এথেন্সে রাজার হাতে ক্ষমতা ছিল এবং রাজার সাথে যে এখানে 3টি শ্রেণী ছিল, রাজা এবং অভিজাত শ্রেণী এবং দাস শ্রেণী। দাসদের কোনো অধিকার ছিল না, দাস শ্রেণীদের কোনো অধিকার ছিল না, কিন্তু অভিজাত শ্রেণীর সাথে রাজাদের বিরোধ হয় এবং সে বিরোধের ফলেই কিন্তু এখানে বাধ্য হয়ে পরবর্তীতে অভিজাত শ্রেণীর উপর শাসন ক্ষমতা অর্পণ করতে বাধ্য হয় এবং ওই অভিজাত শ্রেণীদের শাসনটা তখন উত্তম লোকদের শাসন বলে পরিগণিত হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু অভিজাত শ্রেণীর শাসনের উপরে জনগণের আস্থা ছিল না। ধীরে ধীরে তাদের সাথে যে সাধারণ শ্রেণী, তারা যে ডেমোস ছিল, তাদের সাথে সম্পর্ক অর্থাৎ বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে পরবর্তীতে এই এথেন্সে গণতন্ত্র সৃষ্টি হয়েছিল, অর্থাৎ গণতন্ত্রের সূচনা হয়েছিল। এবং এই খ্রিস্টপূর্ব 594 অব্দে, খ্রিস্টপূর্ব 594 অব্দে 594 অব্দে এখানে ক্ষমতা দেওয়া হয়েছিল সোলন নামে একজন রাজার উপর, যিনি অ্যাথেন্সের শাসনকর্তা নিয়োজিত হয়েছিলেন। সেই সোলন ছিলেন সাহসী যোদ্ধা, নির্ভীক এবং অত্যন্ত ন্যায়বান বা ন্যায়নিষ্ঠ একজন শাসক। তিনি প্রথমে কৃষকদের উপরে যে ভূমি কর ছিল বা তাদের যে ঋণ ছিল কৃষকদের, সেই ঋণগুলো মওকুফ করে দিয়েছিলেন। তিনি জনগণের কল্যাণের জন্য কাজ করতেন, জনকল্যাণমূলক কাজে তিনি ছিলেন এবং এথেন্সে ধীরে ধীরে গণতন্ত্র, সুশাসন ধীরে ধীরে বিকশিত হতে থাকে। তবে এখানে সোলনের পরে যিনি ছিলেন তিনি হলেন
পেরিক্লিস। পেরিক্লিসের শাসন আমলে গ্রিসে গণতন্ত্রের সূচনা থেকে শুরু করে গণতন্ত্রের সুফল অনেক বেশি জনগণ ভোগ করেছিল। পেরিক্লিসের শাসনের কথা যা আজও বিভিন্ন জায়গায় উদাহরণ হিসেবে দেখা যায়। পেরিক্লিসের শাসন অর্থাৎ পেরিক্লিস যে গ্রিসের যে শাসক ছিলেন, পেরিক্লিস সেটা তিনি প্রায় 30 বছর এখানে গণতান্ত্রিকভাবে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন তিনি, এবং তার সময় প্রশাসন, আইন ও বিচার বিভাগে আইন, প্রশাসন, বিচার বিভাগে নাগরিকগণ অবাধে অংশগ্রহণ করতে পারত, এবং সেই অবাধে অংশগ্রহণ করার ফলে তাদের সুশাসন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থনৈতিকভাবেও তখন গ্রিস অনেক উন্নতি লাভ করেছিল, এবং পেরিক্লিসের শাসন আমলেই সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, চিকিৎসা বিজ্ঞানী, স্থাপত্যবিদ থেকে শুরু করে বিভিন্ন জ্ঞানীগুণী এখানে তারা এসে জ্ঞান চর্চা করতে উৎসাহিত হয়েছিলেন। সুতরাং অ্যাথেন্স যেখানে যে গণতন্ত্রের সূচনা করেছিল, তার ফলশ্রুতিতেই পেরিক্লিসের সময়ে অনেক উন্নত সভ্যতা গড়ে উঠেছিল। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ গ্রিসে কিভাবে ধীরে ধীরে এখানে সভ্যতার সূচনা হলো, গণতন্ত্রের সূচনা হলো, সেটা তোমরা জেনেছো। এর পরবর্তীটা হলো, অর্থাৎ যেহেতু আমরা আলোচনা করছি গ্রিসের সভ্যতা, এখানে আরও অনেক কিছু আসবে, যেটা সমাজ ব্যবস্থা এবং ধর্ম, রাষ্ট্র ব্যবস্থা তার সঙ্গে সূচনা হয়েছিল। সেখানে উন্নত সভ্যতা অনেকগুলো, যেমন চিত্রশিল্প এবং কারুশিল্পও বা ভাস্কর্য গড়ে উঠেছিল, তৈরি হয়েছিল। চিত্রশিল্প চর্চা হতো, চিত্রশিল্পের চর্চা হতো, চিত্রশিল্প ও ভাস্কর্য চর্চাও হতো। ভাস্কর্য, উন্নত মানের চিত্রশিল্পের চর্চা হতো এখানে। অনেক শিল্পী, অনেক সাহিত্য, যে ভাস্কর্য শিল্পীগণ, তারা অনেক উন্নত মানের শিল্প চর্চা করত। তাদের অনেক যুগে কাঠে এবং দেয়ালে খোদিত করে অনেক ভাস্কর্য এবং চিত্রশিল্প সেটা অনেক দেশকে অনুপ্রাণিত করেছিল। এবং এর সঙ্গে সঙ্গে আমরা আরেকটা আলোচনা করছি, যেমন ভাষা ও সাহিত্য। এরপরে ভাষা এবং সাহিত্যেও গ্রিসরা অনেক বেশি মনোযোগী, বা তারা ভাষা ও সাহিত্যে অনেক মনোযোগ দিয়েছিল। অর্থাৎ উন্নত ভাষা এবং সাহিত্য চর্চায় ভাষা ও সাহিত্য গ্রিসরা অনেক বেশি এগিয়েছিল, এবং ভাষার দিকে তারা যেমন ছিল মনোযোগী, এবং তাদের চিন্তা এবং বিবেক শক্তিরও বিকাশ ঘটিয়েছিল। এবং সেই সময় যেমন হোমার, এবং তোমরা হোমারের ইলিয়ড নাম শুনেছ, ইলিয়ড এবং ওডিসি বিশ্ব সাহিত্যে যেটা অমূল্য সম্পদ, হ্যাঁ, সেই সময় গ্রিসে সেটা গড়ে উঠেছিল। অর্থাৎ লেখা হয়েছিল। তাদের যে বিজ্ঞান মনস্ক বলো বা সাহিত্য চর্চার সঙ্গে সঙ্গে এই ভাষা সাহিত্য নিয়েও তাদের যে প্রচেষ্টা, সেটা বিশ্বজনীন রূপ লাভ করেছিল, এবং সারা বিশ্বে এটা এখনও পর্যন্ত হোমারের ইলিয়ড এবং ওডিসি অনেক খ্যাতি অর্জন করে আছে। এছাড়া আরও অনেক বিখ্যাত ব্যক্তি ছিলেন, তোমরা বইয়ে সেটা দেখবে। আমরা আজকে তোমাদের এই পয়েন্টসগুলো আলোচনা করছি যে তোমরা গ্রিসের সভ্যতা একবারে তোমরা কী কী সভ্যতা গড়ে উঠেছিল সেটা তোমরা যেটা জানতে পারো। এরপরে হলো দর্শন। এই সকল এগুলো এরকম ভাষা সাহিত্যের সঙ্গে সঙ্গে আরও ছিল যেমন দর্শন। গ্রিসে উন্নত মানের দর্শন চর্চাও হয়েছিল। যেমন এখানে সভ্যতার ইতিহাসেই বলা যায়, বা প্রাচীন গ্রিসে বলো, এই গ্রিসরাই একমাত্র প্রাচীন জাতি যারা দর্শনশাস্ত্রে যারা অমূল্য অবদান রেখে গেছেন।
দর্শনশাস্ত্রে তাদের এই অভূতপূর্ব উন্নতির কারণ দুটি। প্রথমত, তারা গভীর প্রজ্ঞা ও মুক্ত চিন্তার অধিকারী ছিলেন, অনেক বেশি মুক্ত চিন্তা তারা করত। প্রথমত তাদের গভীর মুক্ত এবং চিন্তা শক্তি অধিকারী ছিলেন এবং সমালোচনামূলক জ্ঞান অনুসরণ করতে তারা চিন্তা শক্তির উপর সীমারেখা টানতেন না। অর্থাৎ সমালোচনামূলক যে বিভিন্ন জ্ঞান চর্চা করতে তারা সেটাতে কোনো ধরনের বাধা দিতেন না বা সীমারেখা টানতেন না। বিশেষ করে যে বিভিন্ন যে জ্ঞান যে আহরণ করতে সেখানে কোনোভাবেই তারা দ্বিমত পোষণ করতেন না। এছাড়া দ্বিতীয়ত, যে গ্রিসে এমন কোনো পুরোহিত ছিলেন না বা অভিজাত সম্প্রদায় ছিল না যারা অহেতুক কৌলিন্যবোধ এবং প্রগলভতা ধর্মবিশ্বাসের ক্ষেত্রে দার্শনিকদের সাথে বিবাদের সৃষ্টি করত। কোনো পুরোহিত অভিজাতবর্গ দর্শন চর্চার ক্ষেত্রে দার্শনিকদের অভিমতের সাথে কোনোভাবে বিরোধ সৃষ্টি করতো না, অর্থাৎ তারা সেখানে কোনোভাবে তারা এখানে প্রবেশ করতো না। যার কারণে তাদের দর্শনশাস্ত্রের সাথে যে ধর্মের যেন বিরোধ না হয় সে ব্যাপারে তারা এটাকে পৃথক, অর্থাৎ ধর্মবিশ্বাস এবং দর্শন সেটাকে এটার আওতামুক্ত রাখে দর্শন থেকে। এবং পৃথক বিজ্ঞান, ধর্ম বিশ্বাস এবং দর্শন এটা আলাদা আলাদা বিশ্বাস বা বিজ্ঞান হিসাবে তারা প্রতিষ্ঠা করেছিল। যার কারণে এইভাবে তখন গ্রিসে দর্শনশাস্ত্রে অনেক বেশি যে উন্নত চিন্তা ভাবনার রেখে দিয়ে যে অর্থাৎ অধিকারী হয়েছিল। এখানে আমরা অনেক দার্শনিকদের কথাও আমরা জানব এর পরবর্তীতে। যেমন এই প্রাচীন দার্শনিকদের মধ্যে ছিলেন বৈজ্ঞানিক, কেননা তাদের অতীত বিষয়বস্তু ছিল প্রাকৃতিক বিশ্ব। এ শ্রেণী দার্শনিকদের মধ্যে ছিলেন থেলস, ডেমোক্রিটাস, জেনোফোন, এরকম অনেক দার্শনিক ছিলেন। কিন্তু পরবর্তী যুগে দর্শনশাস্ত্রে দার্শনিকদের চিন্তাভাবনা মোড় ঘুরে যায়। তারা দর্শনশাস্ত্রকে প্রাকৃতিক বিশ্বের সাথে সীমাবদ্ধ না রেখে মনুষ্য প্রকৃতিতে দর্শনে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করেছিল। মনুষ্য প্রকৃতিকে দর্শনে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করেছিল। তার সেই সময়কার বিখ্যাত যে দার্শনিক যিনি ছিলেন, যার কথা সবসময় তোমাদেরকে আমি বলি যে তার যে দর্শনটা সেটা তোমরা অনুসরণ করবে যে কোনো কাজে, যেমন সক্রেটিস, সেই সময়কার যে সেটা যুগে যুগে আমাদেরকে সেই সক্রেটিসের যে তার নিজেকে জানো, যে তার যে তত্ত্বটা আমাদেরকে পথ দেখাবে। তোমাদের সঙ্গে আমি ক্লাসে অনেক সময় বলি যে তোমার নিজের যে দুর্বলতা, বিভিন্ন বিষয় তোমরা নিজে একটু চিন্তা করবে, অর্থাৎ নিজেকে জানো বা নো দাই সেলফ, তখনই কিন্তু উত্তর খুঁজে পেয়ে যাবে। এই দার্শনিকের শিষ্য ছিলেন, সক্রেটিসের শিষ্য ছিলেন প্লেটো। তার বিখ্যাত গ্রন্থ ল, রিপাবলিক, এবং তিনি ডায়ালগের মধ্যে এটা সীমাবদ্ধ রাখেননি। এর পরবর্তীতে আমরা আরও পেয়েছি অ্যারিস্টটল, যিনি শিক্ষাগুরু হিসেবে সারা বিশ্বে সুপরিচিত। এমন অনেক দার্শনিকদের কথা আমরা জানি। তাহলে চিত্রশিল্প, ভাস্কর, ভাষা ও সাহিত্য, দর্শন এগুলো ছাড়াও কিন্তু গণিতশাস্ত্র এবং পদার্থবিজ্ঞানেও কিন্তু গ্রিসরা অনেক অবদান রেখেছিল। গণিতশাস্ত্র এবং পদার্থবিজ্ঞান, যেমন গণিতশাস্ত্র এবং পদার্থবিজ্ঞান চর্চা হতো বিজ্ঞানেও কিন্তু অনেক উন্নতি করেছিল এই গ্রিসরা। যেমন গণিতশাস্ত্রের চেয়ে জ্যামিতিতে গ্রিকদের কৃতিত্ব অনেক বেশি। জ্যামিতি শাস্ত্রের ক্ষেত্রে যেমন পিথাগোরাস এবং ইউক্লিড, পিথাগোরাস এর নাম শুনেছো তোমরা, জ্যামিতি শাস্ত্রের জনক বলা হয়। হ্যাঁ, পিথাগোরাস নাম শুনেছো তোমরা। পিথাগোরাস জ্যামিতি শাস্ত্রের জনক। ইউক্লিড, যার নামও শুনেছ,
তিনিও কিন্তু ইউক্লিড তিনিও কিন্তু জ্যামিতি শাস্ত্রের ক্ষেত্রে অনেক অবদান রেখেছিলেন। ইউক্লিডের এলিমেন্টস নামক গ্রন্থ এবং আলমাজেস্ট যেটা সারা পৃথিবীতে আছে, যেটা এই গ্রন্থগুলো পরবর্তীতে আরও অনুবাদ করে বিশ্বের বিভিন্ন দেশেও কিন্তু ছড়িয়ে পড়েছিল। এছাড়া প্রাচীন ইতিহাসের আরও একজন বিখ্যাত অঙ্কশাস্ত্রবিদ আর্কিমিডিস ছিলেন অঙ্কশাস্ত্রবিদ। যারা বিজ্ঞান পড়েছ বা সাধারণ বিজ্ঞানও পড়েছো, তোমরা আর্কিমিডিস জানো, সে আপেক্ষিক তত্ত্ব। হ্যাঁ, সেই আর্কিমিডিস কিন্তু একজন বিখ্যাত খ্যাতনামা অঙ্কশাস্ত্রবিদ ছিলেন, যার জন্ম হয়েছিল গ্রিসে। এমনই অনেক খ্যাতিমান ব্যক্তিবর্গ যারা গ্রিসকে আলোকিত করেছিল, যার কারণে বলা হয় যে গ্রিস অনেক আগে থেকে জ্ঞানের মশাল জ্বালিয়ে পুরা পৃথিবীকেই আলোকিত করেছিল। এছাড়া আরও আছে চিকিৎসা বিজ্ঞান, তারপর জ্যোতির্বিজ্ঞান, ফলিত জ্যোতিষশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞানীয় গ্রিসরা অনেক অবদান রেখেছিল। তারপর ফলিত শাস্ত্রে অবদান রেখেছিল, চিকিৎসা বিজ্ঞানেও তারা সার্জারি, বিভিন্ন রোগের চিকিৎসা, ভেষজ চিকিৎসা, গাছপালা দিয়ে বিভিন্ন নির্যাস থেকে তৈরি ঔষধপত্র, এমন অনেক কিছু গবেষণামূলক কাজ করে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও গ্রিসরা অনেক বেশি অবদান রেখেছিল। এছাড়া ইতিহাস ও ভূগোল শাস্ত্র, তোমরা জানো যে ইতিহাসের জনককে হিরোডোটাস, হ্যাঁ, এবং তিনি কিন্তু অনেককে যে ইতিহাস বা প্রাচীন ইতিহাস রচনা করে সেই গ্রিসকে অনেক বেশি সমৃদ্ধ করেছিলেন। তাছাড়া টলেমি হলেন একজন শ্রেষ্ঠ ভূগোল জানতা। এই ইতিহাস এবং ভূগোল শাস্ত্র রচনা করতে গিয়ে তারা কিন্তু বায়ুর গতি প্রকৃতি, মৌসুমি বায়ু এবং জ্যোতির্বিজ্ঞানীদের কথা যেটা বলেছিলাম আগে, তারা কিন্তু চন্দ্র সূর্য গণনা, তাদের সম্পর্ক, তাদের চন্দ্র সূর্যের গ্রহণ সম্পর্কে, এগুলো সম্পর্কে অনেক ধরনের মূল্যবান তথ্য তারা আবিষ্কার করেছিলেন এবং সেই সম্পর্কে অনেক জ্ঞানও পেয়েছিলেন। এছাড়া এখানে টলেমির যেটা বলেছিলাম যে আলমাজেস্ট, হ্যাঁ, টলেমির আলমাজেস্ট গ্রন্থটা কিন্তু অনেক বিখ্যাত এবং সেটা প্রাচীন গ্রিসকে অনেক বেশি প্রাচীন গ্রিসের একটা শ্রেষ্ঠতম অলংকার বলা যায় সেই আলমাজেস্ট। এবং আগে বলেছি যে হিরোডোটাস ছিলেন ইতিহাসের জনক, অনেক প্রাচীন ইতিহাস রচনা করেছিলেন এবং তার গ্রন্থ ভূগোল, নৃতত্ত্ব এবং সমাজ বিজ্ঞানের বিভিন্ন কিছু মিশ্রিত করে প্রাচীন সভ্যতার তিনি অনেক সুন্দর তথ্য দিয়ে ইতিহাস রচনা করেছিলেন গবেষণামূলক গ্রন্থ দিয়ে। এভাবেই প্রাচীন সভ্যতায় গ্রিসের প্রভাব ছিল অপরিসীম এবং এই যে বিভিন্ন মৌল বিশ্লেষণ, জ্যামিতি, গণিত, দর্শন, বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা ভাষা সাহিত্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন যে সকল খ্যাতিমান ব্যক্তিবর্গ, যখন সারা পৃথিবীতে বিভিন্ন জ্ঞানী বিজ্ঞানী বৈজ্ঞানিকরা যখন কোনো কিছু আবিষ্কার করতে যায়, কোনো কিছু চর্চা করতে চায়, তারা কিন্তু আবারও ফিরে আসে সেই সক্রেটিস, সেই প্লেটো, সেই অ্যারিস্টটল, সেই যে টলেমি, ইউক্লিড বা পিথাগোরাস, তাদের গ্রন্থের কাছে। সুতরাং বিশ্ব সভ্যতার মধ্যে যত সভ্যতা আছে সেই সকল সভ্যতাই প্রাচীন সভ্যতা গ্রিস, সেই গ্রিক সভ্যতার কাছে ঋণী। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এই গ্রিক সভ্যতা অনেক মনোযোগ দিয়ে পড়বে এবং এটা তোমাদের সাধারণ জ্ঞানের এখানে প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদেরকে এটা উপকৃত হবে ভবিষ্যতে। তোমরা যদি আর উচ্চশিক্ষার্থে যাও, তোমাদের গ্রিক সভ্যতার যে সকল ব্যক্তিগত বা খ্যাতিমান দার্শনিকদের কথা আমি বলেছি, তাদের নামটা তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। তো তোমরা ভালো থেকো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা
পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ।